তাহলে ব্লাডের পিএইচ 7.35 থেকে 7.45 পর্যন্ত। 7.4 হচ্ছে মিন। যদি কোনো কারণে 7.35 এর নিচে চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসিডোসিস। যদি 7.45 এর উপরে যায় তাহলে আমরা বলবো অ্যালকালোসিস। এবার ব্লাডে আরো কিছু কম্পোনেন্ট আছে। কি আছে না, একটা কার্বনিক অ্যাসিড আছে। কার্বনিক অ্যাসিডে কি কম্পোনেন্ট পাওয়া যায় না, একটা অ্যাসিড কম্পোনেন্ট পাওয়া যায়, একটা বেস কম্পোনেন্ট পাওয়া যায় বা সল্ট কম্পোনেন্ট পাওয়া যায়। তাই সেটাকে যদি আমরা ওই কি ইকুয়েশন বলে, ওই ইকুয়েশন নাম কি, ওই ইকুয়েশনটা পিএইচ ইকুয়েশন নাম কি, পিএইচ ইকুয়েশনটার পিএইচ ইজ ইকুয়াল টু লগ কে, ইকুয়েশন নাম কি বল? হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন। হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন। হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশন। এই হেন্ডারসন-হেসেলবার্গ ইকুয়েশনটা আমরা দেখি, এখানে যে পিএইচ যেটা লেখা আছে, দেখ পিএইচ লেখা আছে ইজ ইকুয়াল টু লগ কে প্লাস লগ বেস বাই অ্যাসিড, লগ কনসেন্ট্রেশন অফ বেস বাই অ্যাসিড এর রেশিও। তাহলে এইখানে যদি যে কোনো বাফার তার পিএইচটা আমরা এইভাবে বার করি। কিভাবে বার করি? সেই বাফারে কি কি অ্যাসিড কম্পোনেন্ট রয়েছে এবং তার কি কনজুগেট অ্যাসিড কম্পোনেন্ট রয়েছে, তাই না? কনজুগেট বেস আর কনজুগেট অ্যাসিড। যদি আমরা বাইকার্বনেট বাফার দেখি ব্লাডের, তো সেই ক্ষেত্রে আমরা দেখবো 6.4, ঠিক আছে? আর যদি আমরা 6.8, আর যদি আমরা ফসফেট বাফার দেখি তাহলে 6.3। তাহলে 6.8 থেকে 7.4 মানে কত? 1.3। তাহলে 1.3 মানে তার রেশিওটা আছে কত? 20:1। তার মানে কি বাইকার্বনেট 20 টাইমস থাকতে হবে কম্পেয়ার টু কার্বনিক অ্যাসিড, ঠিক আছে? যদি এইটা থাকে তাহলে এই বেসটা সবচেয়ে ভালোভাবে কাজ করবে। কিন্তু আমরা কি জানি যে আরহেনিয়াস ল বা হেন্ডারসন ইকুয়েশন, বাফারের ইকুয়েশন, বাফারের নিয়ম অনুযায়ী জানি এই বাফার তখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ যখন বাফারে অ্যাসিড এবং বেস কম্পোনেন্টটা সমান সমান থাকে, ঠিক আছে? কিন্তু ব্লাডের ক্ষেত্রে এটা একটু অন্যরকম, এখানে অ্যালকালাইন পার্টটা একটু বেশি থাকে। এইটাকে বলা হয় অ্যালকালি রিজার্ভ। কি বলা হয়? অ্যালকালি রিজার্ভ। এই যে 20 টাইমস বেশি থাকে বাইকার্বনেটটা, এটাকে বলা হয় অ্যালকালি রিজার্ভ। এই ফসফেটের ক্ষেত্রে কত? 4:1। বাইকার্বনেটের ক্ষেত্রে কত? এটা 20:1, ঠিক আছে? তাহলে এই যে বেশি আছে অ্যালকালি, এটাকে বলে অ্যালকালি রিজার্ভ। অ্যালকালি কেন থাকে না, বলা হয় যে অ্যাসিডোসিস ইজ মোর ডেঞ্জারাস দ্যান অ্যালকালোসিস। তারপরে কি হয়, যে সাডেন ইনজেকশন অফ অ্যাসিড হয় তাহলে সেটাকে যাতে কোপ আপ করতে পারে সেখানে এই বেশি বেসটা রাখা হয়, অ্যালকালি রাখা হয়, ঠিক আছে? বাই চান্স তুই মনে কর তুই প্রচুর পরিমাণে এক বোতল আচার খেয়ে ফেললি, তুই মরে যাবি, সমস্ত অ্যাসিড হয়ে যাবে, তাহলে হয় না? এখন তুই মরেছে আচার খেয়ে? মরেনি। কেন মরেনি? ওই অ্যালকালি রিজার্ভের জন্য বেঁচে গেছে, ঠিক আছে? অ্যালকালি রিজার্ভ বেঁচে গেছে। তাহলে আমি যদি দেখি কারো অ্যালকালি রিজার্ভ ডিপ্লিটেড, তাহলে কি বুঝবো? সে লোকটা ক্রনিক অ্যাসিডোসিসে ভুগছে, তাই তো? বুঝা গেল? এবার বলছে যে অ্যালকালোসিস। অ্যালকালোসিস কি? যখন এই বেস যেটা বেড়ে যাবে, তার মানে কি অ্যাসিডটা বেশি বাড়ে না, অ্যাসিডটা কমে গেল, তোমার ডিনোমিনেটর কমে যাচ্ছে। বাংলা বুঝতে পারছিস কিছু না ঘুমাচ্ছিস? মন দিয়ে শোন, ফাইনাল এমন গায়ে লাগবে এটা, তারপরেও গায়ে লাগবে বেশি যদি এমার্জেন্সি ডিউটি করিস। তাহলে অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে অ্যাসিডোসিস। অ্যাসিড বেড়ে গেলে কি বুঝবো? বেস কমে যাবে। অ্যাসিড বেড়ে গেলে কি বুঝবো? বেস কমে যাবে, ঠিক আছে? যদি খালি অ্যাসিড বাড়ার জন্য বাড়ে তাহলে তার একটা আলাদা ইন্টারপ্রিটেশন, যদি বেস কমার জন্য বাড়ে তাহলে তার একটা আলাদা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? 2 নম্বর, অ্যালকালোসিসের ক্ষেত্রে কি বুঝবো? যে অ্যালকালি বেড়ে যাওয়া আর নয় অ্যাসিড কমে যাওয়া। অ্যালকালি বেড়ে যাওয়া গিয়ে তোকে অ্যালকালি খেতে হবে, অ্যালকালি খাওয়া খুব কষ্টকর ব্যাপার। সাধারণত কি হয়? অ্যাসিডটা কমে যায় সাধারণত, ঠিক আছে? এইবার এই যে দুটো কম্পোনেন্ট রয়েছে হ্যান্ডারসন ইকুয়েশনে, তার যে নিউমারেটর রয়েছে সেই নিউমারেটর হচ্ছে কি? বেস বা সল্ট। এটাকে বলা হয় রেনাল কম্পোনেন্ট। আর তার নিচের থেকে বলা ডিনোমিনেটরকে বলা হয় কি বলা হয়? রেসপিরেটরি কম্পোনেন্ট। তাহলে রেনাল কম্পোনেন্ট কে কন্ট্রোল করে? কিডনি। নিচের থেকে কে কন্ট্রোল করে? লাংস, রেসপিরেটরি কম্পোনেন্ট। তাই যদি রেসপিরেটরি কম্পোনেন্টের জন্য ডিসঅর্ডার হয় তাকে কি বলবো? রেসপিরেটরি অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস। রেনাল কম্পোনেন্টের জন্য ডিসঅর্ডার হয় তাকে কি বলবো?
মেটাবলিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যালকোলোসিস। তাহলে কমে গেলে মেটাবলিক অ্যাসিডোসিস, বেড়ে গেলে মেটাবলিক অ্যালকোলোসিস। রেসপিরেটরি কম্পোনেন্ট কমে গেলে রেসপিরেটরি অ্যালকোলোসিস, বেড়ে গেলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। মনে থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এইবার আমরা এই চার্টগুলো দেখব। তাহলে আমাদের কাছে কি আছে? চারটে হাত আছে। কি প্রথম দুটো হাত কি? অ্যাসিডোসিস, অ্যালকোলোসিস। এবার এর মধ্যে আবার দুটো করে ভাগ হয়ে গেল, তাই না? দুটো করে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকোলোসিস। আরেকটা ভাগ কি? মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকোলোসিস। তাহলে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হবে, এটাকে ডায়াগনোস করা ওদের ইট ইজ অ্যাসিডোসিস আর অ্যালকোলোসিস। নেক্সট পার্ট হবে ওদের ইট ইজ মেটাবলিক আর রেসপিরেটরি। ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্টটা খুঁজে বার করে এখানে কি কি দেওয়া আছে। দেখো, একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর দেওয়া আছে পেশেন্টের সঙ্গে। A patient presents with hyperventilation মানে কি? জোরে শ্বাস নিচ্ছে, তাই তো? কনফিউশন এন্ড ডিজিনেস মানে চিনতে পারছে না, হ্যাঁ, বুঝতে পারছে না, আর ঘুমাচ্ছে। ইনভেস্টিগেশন রিভিল, কি ইনভেস্টিগেশন করা হয়? কি করা হয়? ব্লাড গ্যাস অ্যানালিসিস, বিজিএ বা এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস। ভেনাস নয়, আর্টেরিয়াল করা হয়। আর্টেরিয়াল ব্লাড অ্যানালিসিস কি পাওয়া গেল? পিএইচ 7.6। তাহলে কি? অ্যালকালোসিস। এবার পরের দুটো কম্পোনেন্ট দেওয়া আছে, বাইকার্বনেট আর PCO2। এবার দুটো নর্মাল হলো বলো। বাইকার্বনেটের 22 থেকে 26। বাইকার্বনেট নর্মাল হচ্ছে 22 থেকে 26, এগুলি মুখস্থ রাখতে হবে। তো এর নর্মাল লেভেল কত? 22 থেকে 26। তাহলে লোয়ার লেভেলে আছে একদম 22। PCO2 নর্মাল কত? 40 থেকে 46। কত আছে এখানে? তাহলে কোনটা বেশি কমেছে? PCO2 কমেছে বেশি না বাইকার্বনেট বেশি কমেছে? তাহলে এটা রেসপিরেটরি অ্যালকোলোসিস। এইবার আমরা চলে যাব পরেরটায়। A patient complains anxiety, dyspnea, confusion and sleep disturbance. এক্সপার্ট হতে হবে না, এক্সপার্ট হওয়া it is not the end but the route you follow. 7.2 pH মানে কি? অ্যাসিডোসিস। ঠিক আছে? সবসময় চার্ট যখন ডেসক্রাইব করবি এইভাবে যাবি, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। 7.2 less than 7.35 অ্যাসিডোসিস। বাইকার্বনেট 24 নর্মাল। রেসপিরেটরি কম্পোনেন্ট 60, কোনটা বেড়েছে? অ্যাসিড বেড়ে গেছে। তাহলে অ্যাসিডোসিস মানে অ্যাসিড বেড়ে গেছে, মিলে গেল। তো রেসপিরেটরি অ্যাসিডোসিস হলো। দেখ কত ইজি, এটা কত আছে বল? কি কি আছে? এইগুলো উপরে লেখাগুলো পড়বি, কিন্তু উপরে লেখাগুলো খুব ইম্পর্টেন্ট। কার কার হয় এইটা জানতে হবে, কার কার হয়। পেশেন্টের ফ্যাক্ট, এই জিনিসটা খুব জরুরি, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। ক্রনিক অ্যালকোহলিক পার্সন প্রেজেন্টস উইথ ফলোয়িং সিমটমস। ক্রনিক অ্যালকোহলিক, কেন অ্যালকোহল মেটাবলিজম তোমরা পড়েছো, তুমি জানো। ইনক্রিজ ভেন্টিলেশন, তার মানে CO2 ওয়াশ অফ হচ্ছে, CO2 বেরিয়ে যাচ্ছে। ফ্লাশিং, হেডেক, লেথার্জি, স্টুপার, স্টুপার মানে মদটা কি হয়ে চলে সেটা, টলমল করে চলা। ইনভেস্টিগেশন রিভিল পিএইচ 7.15 মানে কি? অ্যাসিডোসিস। এবার দেখতে হবে মেটাবলিক না রেসপিরেটরি। বাইকার্বনেট নর্মাল কত? 22। PCO2 25, নর্মাল কত? 40। কোনটা বেশি কমেছে? HCl বেশি কমেছে, তাই না? তাহলে HCl বেশি কমে থাকে, তাহলে এটা কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস। সাপোর্টিভ কি আছে? এই যে হিস্ট্রি অফ অ্যালকোহলিক, অ্যালকোহলিক কি হয়? ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। ল্যাকটিক অ্যাসিড কি? মেটাবলিক অ্যাসিড। কি কি আছে? সিভিয়ার ভমিটিং। ভমিটিং মানে কি? অ্যালকোহলিসিসের ফার্স্ট কারণ হতে পারে ভমিটিং এন্ড ডায়রিয়া। expulsion of acid content from the stomach, loss of acid, diarrhea আর severe diarrhea and vomiting, যেমন কলেরার সময় হয়। তাহলে কলেরাতে কি ঠিক করলে হয়ে যাবে?
ভমিটিং, লেথার্জি, সাইন অফ ডিহাইড্রেশন। তাহলে কাকে যদি নর্মাল স্যালাইন চালিয়ে দেওয়া হয় করার সময় পেশেন্ট তাতেই বেঁচে যাবে। ইনভেস্টিগেশন রিভিল পিএইচ 7.5 অ্যালকালোসিস। এবার দেখ বাইকার্বনেট 46, এটা হচ্ছে কি PCO2 50 mmHg, মাত্র 4 বেড়েছে, 46 নর্মাল। আর এটা কত বেড়েছে? ডাবল হয়ে গেছে, 20 টাইমস বেড়ে গেছে, তাই না? 22 বেড়ে গেছে। তাহলে কোনটা বেড়েছে বেশি? হ্যাঁ, এটা কোনটা বেড়েছে বল? মেটাবলিক অ্যালকালোসিস। কেন বেড়েছে মেটাবলিক অ্যালকালোসিস? কারণ কি, কজেস কি? ভমিটিং, সিভিয়ার ভমিটিং বা সিভিয়ার ডায়রিয়া, লস অফ অ্যাসিড ফ্রম এনি রুট। ঠিক আছে? তাহলে এই চারটে গেল আমাদের এই লিস্ট থেকে। এইবার আমরা দেখি আরো কিছু আছে। এবার এই যে বললাম আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস, এই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস এইভাবে দেখানো হয়। একটা মেশিনের স্ট্রিপ ওঠে, একটা আর্টারি পাংচার করতে হয়। আর্টারি পাংচার করা ভেনের থেকে বেশি কঠিন, তার জন্য একটা মোটা বোরওয়ালা নেওয়া হয়, 16 থেকে 18 গেজের সিরিজ নেওয়া হয়, নিয়ে সেই আর্টারিটাকে এখানে প্রথমে থাকে ব্রেকিয়াল ভেন। ব্রেকিয়াল ভেনের ভিতরে থাকে ডিপ স্ট্রাকচার হচ্ছে আর্টারি, ওই ডিপ ঢুকে আর্টারি বার করতে হয়। আর্টারি বার করার সময় অনেক সময় ফিনকি দিয়ে রক্তও পড়তে পারে, উজ আউট করতে পারে, সুতরাং ছিটকে গায়ে পড়ার চান্স থাকে। মুখ টুক বন্ধ করে করাটা ভালো। আর্টারি পাংচার করে সেই আর্টারি থেকে আমরা ব্লাডটা কালেক্ট করবো একটা সিরিঞ্জে নিয়ে। মেশিন যদি পাশে থাকে তার সঙ্গে সঙ্গে সিরিঞ্জটাকে খুলে, নিডলটা খুলে ওই সিরিঞ্জটা সময় দিয়ে ওখানে ঢুকিয়ে দিতে হবে। ও সিরিঞ্জ থেকে ওটাকে অ্যাসপিরেট করবে। এর বাইরে যদি বের করে কি হবে, বাইরের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড মিশিয়ে যাবে। সুতরাং যদি ট্রান্সপোর্ট করতে হয় নিডলটাকে বেঁকিয়ে দিতে হবে, 90 ডিগ্রি বেশি বেঁকিয়ে দিতে হবে। বেঁকিয়ে দিয়ে বরফের মধ্যে, মানে কুল প্যাকের মধ্যে ট্রান্সপোর্ট করতে হবে ল্যাবে। এইবার সেই স্যাম্পলটাকে যখন আসলো আমরা এবিজি অ্যানালিসিস মেশিনে এটাকে অ্যাসপিরেট করালাম। করার কিছুক্ষণ পরে এরকম লিস্ট অফ প্যারামিটার্স এবং তাদের এস্টিমেশন আসবে। এটা যদি আমরা বড় করি আমরা দেখতে পাবো, কি কি দেখতে পাবো? প্রথমে দেখে স্যাম্পল আইডি, কোম্পানির নাম, হ্যানা ত্যানা, এইজ, ওয়েট, সব এগুলি মেনশন করা উচিত। যদি করলে ভালো, করেনি। আমার কি, আমার দরকার এইটুকু। প্রথম কি আছে? 7.471, তাহলে কি? তারপরে কি আছে? বাইকার্বনেট 41.2 mmHg, এই বা PCO2। PO2টা আমরা এখানে দেখবো না, কারণ কি আমরা এটা অন্য জিনিস দেখছি। যে অক্সিজেন স্যাচুরেশন দেখতে হয় সেটা অন্য ব্যাপার, এখন দেখবো না। PO2টা আমরা পরে কার সঙ্গে ট্যালি করবো, এটা একটু জটিল, পরে দেখছি। আমার বাইকার্বনেট কোথায়? দেখ PCO2 আছে, হ্যাঁ PCO2 আছে। সোডিয়াম পটাশিয়াম দেখবো না, দরকার নেই। গ্লুকোজ 233, তার কি? ডায়াবেটিস। এটাকে নোট করে রাখতে হবে। ডায়াবেটিসে কিন্তু মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, কিন্তু এখানে কি আছে? এটা মেটাবলিক, এখানে কি অ্যালকালোসিস আছে। PCO2 কত? 41, মানে লো নরমাল। বাইকার্বনেট কত? 30, বাইকার্বনেট বেশি, অ্যাসিড কম, বাইকার্বনেট বেশি, তাহলে এটা কি? মেটাবলিক অ্যালকালোসিস। এবার এই যে BEB এগুলি কি বলতো? বেস এক্সেস। বেস কতটা? CO2 এক্সেস কতটা আছে? এইগুলি কতটা বেশি আছে? এইগুলি আমাদের এখন লাগে না। এবার এখনকার মেশিন কি করে, এই যে এমনি অ্যানান গ্যাপও দিয়ে দেয়, অ্যানান গ্যাপ। এখনকার মেশিন কি করে, এর সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিটেশন দিয়ে দেয় মেটাবলিক অ্যাসিডোসিস। শুধু তাই না, আরেকটা পার্টও দেয়। কি হয়? কম্পেনসেশন মোডটাও দেয়। অ্যাসিডোসিস, অ্যালকালোসিস যেই ফর্মেই থাকুক না কেন ডিসঅর্ডারটা, তার 3টে ফর্ম হয় প্রত্যেকের। একটা হয় আনকম্পেনসেটেড, একটা হয় পার্শিয়ালি কম্পেনসেটেড, একটা হয় ফুললি কম্পেনসেটেড, UC, PC, FC। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস UC, মেটাবলিক অ্যাসিডোসিস PC, মেটাবলিক অ্যাসিডোসিস FC।
প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক তাই। তাহলে কতগুলো ডিভিশন হলো? তাহলে অ্যাকচুয়ালি আমাদের 12 টাইপের মেটাবলিক অ্যাসিডোসিস এবং অ্যালকোলিসিস হতে পারে, অ্যাসিডোসিস অ্যাসিড বেস ডিজিজ হতে পারে। কি কি? প্রত্যেকটার দুরকম, প্রত্যেকটার আবার দুরকম, প্রত্যেকটা আবার 3 রকম করে। তাহলে আমি যখন ট্রিটমেন্ট করব আমি দেখবো যে ওদের ইট ইজ কম্পেনসেটেড। যদি কম্পেনসেট হয় আমার কিছু করার নেই, কারণ এটা ক্রনিক, বডি নিজেই ম্যানেজ করে নিয়েছে। আমাদের পেশেন্ট কখন আসবে? আমাদের পেশেন্ট আসবে যখন একটা পার্সিয়ালি কম্পেনসেট থাকবে বা আনকম্পেনসেট থাকবে। খুব কম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্ট অন্য কোনো ভর্তি হয়েছে, আমরা এবিজি করে পেলাম যে ওটা কম্পেনসেট হয়ে গেছে, তাই না? তাহলে কম্পেনসেট মানে কি? কম্পেনসেট মানে হচ্ছে ওই যে নিউমারেটর ডিনোমিনেটর, তা যদি নিউমারেটর যদি ডিনোমিনেটর যদি কমে আমাদের রেশিও থাকতে হবে 20:1। তাহলে যদি ডিনোমিনেটর কমে তাহলে নিউমারেটর কমতে হবে। যদি নিউমারেটর 1 থাকে, ডিনোমিনেটর কমে তাহলে কি হবে? রেশিও বেড়ে যাবে, তাহলে অ্যালকোলিসিস হয়ে যাচ্ছে। কিন্তু যদি নিউমারেটরও কমে যায় ওটাকে কাউন্টার করার জন্য, তাহলে কি হবে? রেশিও 1 থাকবে কিন্তু দুটোর ভ্যালুই কমে যাবে, তাই না? 100:50 is equal to 10:5। তফাৎ কি? অ্যামাউন্টের তফাৎ, তাই না? ঠিক সেরকম। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটা আনকম্পেনসেটেড। এবার এইটা বোঝার জন্য আমাদের একখানা ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়। সেই ইনস্ট্রুমেন্টটা খুব জটিল ইনস্ট্রুমেন্ট, যে একটা তা নয়। এই যে জিনিসটা রয়েছে এইটাকে বলা হয় অ্যাসিড বেস নোমোগ্রাম। Before this digital ABG was discovered, this type of chart was available in emergency medicine. When you estimate the ABG analyzer, you get the report results, you put those values here. Now you go to the first report. তাহলে 7.6 দেখো এখানে x axis কি আছে? 7.6। হ্যাঁ, তারপর এই ব্যাকা লাইনটা কিসের? PCO2 25। এই যে 25 এর লাইন 7.6, এসে 22 এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে না? এরকম জায়গা আসা উচিত, এরকম জায়গা, ঠিক আছে? হ্যাঁ, 22 এই যে এরকম জায়গায়। তাহলে এই জায়গাটা কি পড়ছে? অ্যাকিউট। এই যে এই লাইন থেকে এই লাইনের মধ্যে যদি থাকে তাহলে কি করবো? অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকোলিসিস। ক্রনিক। অ্যাকিউট মানে কি? আনকম্পেনসেটেড, তাই তো? ক্রনিক কোথায়? ক্রনিক রেসপিরেটরি অ্যালকোলিসিস এই দেখো এইদিকে, মেটাবলিক রেসপিরেটরি অ্যালকোলিসিস, অ্যাকিউট রেসপিরেটরি অ্যালকোলিসিস, মেটাবলিক অ্যালকোলিসিস, এরকম ভাগ পাবো। এবার আমরা চলে যাবো এই একটা এবিজি দেখবো আমরা। এবিজি এই যে এই ভ্যালুটা আমরা এই ভ্যালু লিখে নেয়, ছোট ছোট করে লিখে নেয় ভ্যালুটা। পিএইচ 7.47, PCO2 41.2, বাইকার্বনেট 30:30.1 লিখিস। হ্যাঁ, এবার আমরা এখানে বসাই, বসা 7.471, তাই তো? 4, এটা 4.5 এর মাঝামাঝি, তাই তো? এইখানটা এই লাইনটা 41। কোথায় গেল? হ্যাঁ, এই না, এই যে 40, এই 40 এরকম জায়গায়। আর এ ওরে বাবা, এই কাছাকাছি না, 30, সরি 28, 29, 30 এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা, এই জায়গা। তাহলে এটা কি হলো? মেটাবলিক অ্যালকোলিসিস। মিলে যাচ্ছে আমাদের ডায়াবেটিসের সঙ্গে। হ্যাঁ,
আমার মেটাবলিক অ্যালকালাইসিস বলছিলাম ওটাকে। এইবার এটা দেখ, এটা কোথায় আছে? নর্মালে খুব কাছাকাছি আছে না? তার মানে কি বডি হ্যাজ স্টার্টেড কম্পেনসেটিং ইট। যদি কম্পেনসেটেড হয়ে যায় তাহলে কি করে বুঝবো? There will be no change in the pH, only CO2 and bicarbonate parameters will be different. আমাদের মেন লক্ষ্য কি? পিএইচটাকে কতটুকু বেশি আছে? 7.45 পর্যন্ত নর্মাল, 47 হয়েছে মাত্র, তাই না? 0.02 বেশি, তাহলে 10 বেশি লগ দিয়ে ধরি, তাই তো? 0.1। তাহলে এইখানে দেখ প্রায় কম্পেনসেট করে নিস, তার মানে কি অলমোস্ট কম্পেনসেটেড, পার্শিয়ালি কম্পেনসেটেড, তাই তো? যদি পিএইচ সেম থাকে 7.45 এর মধ্যে, কিন্তু PCO2 বাইকার্বনেট আলাদা, তাহলে কি বুঝবো? ফুললি কম্পেনসেটেড। তাহলে ফার্স্ট আমরা দেখবো পিএইচ ঠিক আছে। অনেক সময় এরকম চার্টও দিতে পারে, মানে পেতে পারিস ইন প্র্যাকটিস, যেখানে পিএইচ নর্মাল। তাহলে এবিজি করলেন কেন? এবিজি করা হলো এই জন্য, দেখার জন্য whether it is normal by normal or normal by compensation। কারণ কিডনি হোক বা লাংস হোক, প্রত্যেকেরই সেই কম্পেনসেট করার একটা না লিমিট আছে। সেই লিমিটটা যদি এক্সিড করে যায়, পেশেন্ট তখন যাবে গোল্লায়। তা সেটার আগে আটকানোটা কাজ আমাদের, বুঝা গেল? তো এটাকে বলা হয় অ্যাসিড বেস নোমোগ্রাম। এবার আমরা পরেরটা যাই। নোমো, NOMO, নর্মো না, নোমো। এবার দেখো এটা কত আছে? বাইকার্বনেট 33, PCO2 41.8, 7.5। alkalosis PCO2 41, লো নর্মাল, নর্মাল 40 মতো নর্মাল। নিচে নামো, PCO2 দেখো, এই বাইকার্বনেট দেখো 33 বেড়ে গেছে, তাহলে কি? হ্যাঁ, অ্যালকালোসিস, বাইকার্বনেট বেশি, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস। এই দেখো কত? লেখ এগুলি লেখ, এই কেসগুলো না লিখলে মনে থাকবে না। 6.96, ঠিক আছে, আমরা দুবার পর্যন্ত নেব। 6.96, PCO2 33.8 mmHg, বাইকার্বনেট 7.7 মিলিমোলস পার লিটার, বা যাই হোক আর কি, মোলস পার লিটার, ঠিক আছে। তাহলে এটা দেখো, বাইকার্বনেট কত আছে? 33, নর্মাল কত? 40, মতো 7 কমেছে। আর বাইকার্বনেট CO2 আর বাইকার্বনেট কত আছে? 20 জায়গায় 7 হয়ে গেছে। তাহলে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। এবার দেখ, এই লোকটা যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, এই লোকটার গ্লুকোজ দেখ কত? 104, বেশি নয়। তাহলে এই লোকটা কি কারণে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে? PCO2 দেখ কত আছে? PCO2 খুব একটা বেশি কমেনি, কমেছে কোনটা? বাইকার্বনেট। বাইকার্বনেট কেন কমতে পারে? অর্গানিক অ্যাসিড বেশি তৈরি হয়েছে শরীরে। সেই অ্যাসিডটা কি? কিটোন বডি নয়। কেন নয়? গ্লুকোজ নর্মাল। তাহলে কি হতে পারে সেটা? ল্যাকটিক অ্যাসিড।
ল্যাকটিক অ্যাসিড কখন হয়? ল্যাকটিক কখন জমা হয়? মনে কর লোকটা ম্যারাথন দৌড়ে এসছে, বা লোকটা 2 বোতল মদ খেয়েছে, যে কোনো হতে পারে। এবার এই পেশেন্টের আইডি নিয়ে তুই করে খোঁজ নিস, জানতে পারবি কি কি নিয়ে এসেছিল, দেখবি এটা আমার 2 রকমের মিলিয়ে যাবে। কিডনি গেছে কি না গেছে কি করে বুঝবো? দেখ, সোডিয়াম পটাশিয়াম লেখা আছে ওখানে, ক্যালসিয়াম লেখা আছে ওখানে, ক্যালসিয়াম 0.9, ক্যালসিয়ামকে 0.9 মানে এটা তো আয়নাস ক্যালসিয়াম, এটাকে 4 দিয়ে গুণ করতে হয়। 4 দিয়ে গুণ করতে কত হবে? 0.97 4 দিয়ে গুণ করতে হয়, 4 নং 36, 3.6, এটাকে আবার 4 দিয়ে গুণ কর। 14, তাহলে ক্যালসিয়াম বেশি, ক্যালসিয়াম বেশি, তাই তো? আয়নাস ক্যালসিয়াম কত? 0.9 ইন্টু 4। সিরাম ক্যালসিয়াম কত? 9 ইন্টু 8। আচ্ছা, এবার দেখ, সোডিয়াম দেখ 135 নর্মাল, পটাশিয়াম কত? কম। তাহলে এটার কিডনি সামহাও কিডনি দিয়ে বেশি বেরিয়ে গেছে, কিডনি ইজ এফেক্টেড। কিসে এফেক্টেড এখানে অত বোঝা যাবে না, কিন্তু এফেক্টেড বোঝা যাচ্ছে। নাম্বার 3, pH 7.285 মানে কত? অ্যাসিডোসিস। PCO2 কত? 54.5। বাইকার্বনেট কত? 25.9, মানে 26 নর্মাল। নর্মাল কমেছে কোনটা না বেড়েছে? রেসপিরেটরি অ্যাসিডোসিস কখন হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস কখন হয়? গলার টিপে যখন কাউকে খুন করা হয়, গলায় ফাঁসি দিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, জমা হয় অ্যাসিড, রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। হিস্ট্রি অফ স্ট্র্যাঙ্গুলেশন 7.49, একটু বেশি, তাই তো? অ্যালকালাসিস PCO2 51, হয়ে তো ওটা তো আগে হয়ে গেছে। 7.576, PCO2 47.5, স্লাইটলি বেশি PCO2। বাইকার্বনেট কত? 44.1। কি হবে এটা? বি ভেরি কেয়ারফুল। রুল একটাই, প্রথমে পিএইচ দেখো, অ্যালকালাসিস বা কি লিখো, তারপরে তার প্রেফিক্সে লিখবে, তারপরে তার সাফিক্সে লিখবে। আনকম্পেনসেটেড, পার্শিয়ালি কম্পেনসেটেড না, এটা কি? তাহলে সুগার কত? 380 mg/%। ব্লাড পেজ কত? 7.25, মানে অ্যাসিডোসিস। বাইকার্বনেট কত? 18, কমে গেছে। রোথেরাস টেস্ট ইউরিনে পজিটিভ, মানে কিটন বডি আছে। বেনিটিস পজিটিভ, মানে রিডিউসিং সুগার আছে। তাই এটা কি হলো? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। কি কারণ হতে পারে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের? এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? কিটন বডি কি কি জিজ্ঞেস করতে পারে? অ্যাসিটোন, অ্যাসিডোঅ্যাসিটেট, আর বিটা হাইড্রোক্সি বিউটাইরেট। ঠিক আছে, এর মধ্যে কোনটা ভোলাটাইল? অ্যাসিটোন। কোনটা মাপা যায়? বিটা বিউটাইরেট। আচ্ছা, অ্যাসিডোঅ্যাসিটেট অন্য মাপা যায় না, অ্যাসিটোন মাপা যায় না, এটা মাপা যায় না। আচ্ছা, নেক্সট, বেনিটেস পজিটিভ হয়, ফলস পজিটিভ কি কি দিতে পারে? অ্যাসকর্বিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, এগুলি ফলস পজিটিভ দিতে পারে। ঠিক আছে, গ্যালাক্টোজ, ম্যানোজ, জাইলোজ,
এরা ফসফেট দিতে পারে। আচ্ছা, রোথিয়াস টেস্টে পজিটিভ আছে, এটা গেল। আর বাইকামের নর্মাল লেভেল কত? 22 থেকে 26 মিলিমোলস পার লিটার। ব্লাড পিজি নর্মাল লেভেল কত? 7.35 টু 7.45। ব্লাড সুগারের নর্মাল লেভেল কত? ফাস্টিং উইদিন 100 পিপি আপ টু 120 140, তাই তো? ডায়াবেটিস কখন হবে? ক্রাইটেরিয়া এইখান থেকে এতগুলো প্রশ্ন করতে পারে। ডায়াবেটিস কখন হবে? ডায়াবেটিস ক্রাইটেরিয়া র্যান্ডম ব্লাড সুগার বা পিপি 200-এর উপরে, ফাস্টিং 126-এর বেশি, HbA1c 6.5 বা তার বেশি। নন অ্যাম্বুলেটরি বেগার মানে কি? জোরে বল। অ্যাম্বুলেন্স মানে মুভমেন্ট, যে গাড়ি যে অ্যাম্বুলেটরি পেশেন্টকে মুভ করে, অ্যাম্বুলেটরি মানে যে মুভ করতে পারে, অ্যাম্বুলেন্স মানে যে মুভ করছে, অ্যাম্বুলেটরি মানে যে মুভ করছে, নন অ্যাম্বুলেটরি মানে যে মুভ করতে পারে না নিজে, অ্যাম্বুলেন্স মানে যে নিজে যায়। নন অ্যাম্বুলেটরি মানে কি? তাকে ক্যারি করে নিয়ে আসতে হচ্ছে, পাজা করার কথা, আমার স্যার সেন্স নেই বা তার গায়ে হাত পায়ে জোর নেই, বুঝে গেল? এমন পেশেন্টকে বলা হয় নন অ্যাম্বুলেটরি। অ্যাম্বুলেটরি পেশেন্ট মানে কি? অ্যাম্বুলেটরি পেশেন্ট অ্যারাইভ ইন দ্য ওপিডি মানে কি? পেশেন্ট নিজেই হেঁটে হেঁটে আসছে। আর নন অ্যাম্বুলেটরি পেশেন্ট অ্যারাইভ ইন দ্য ওপিডি পেশেন্টকে ক্যারি করে নিয়ে আসছে 2 জন বা 3 জন লোক, বুঝে গেল? এইবার নন অ্যাম্বুলেটরি বেগার মানে অজ্ঞান হয়ে গেছে, was brought to the hospital unconscious state। বোঝানোর জন্য আমার পরে বলেও দেওয়া যায় unconscious state। দেখ কত সহজভাবে বুঝে দিই। ল্যাবরেটরি ফাইন্ডিংস ফ্রেম ব্লাড সুগার 45 মিলিগ্রাম পারসেন্ট, নর্মাল কত? 70 to 99, ফাস্টিং এ 70 নিচে হাইপোগ্লাইসিমিয়া, আপ টু 60 নিচে নেমে যাওয়া মানে হাইপোগ্লাইসিমিয়া বটেই। 70 নিচে নামলে আমি এখনই বলতে পারি না, একটু কমেছে। 60 নিচে যদি পড়ে যায় তাহলে সেটাকে বলবো হ্যাঁ স্ট্যাট হাইপোগ্লাইসিমিয়া। ব্লাড পিএইচ 7.25 3.5 এর নিচে অ্যাসিডোসিস আছে, এটা হচ্ছে স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস। তাহলে ডায়াবেটিক ডিকে আর এসকে এর মধ্যে পার্থক্য কি? একটাই গ্লুকোজ বেশি থাকবে, একটাই গ্লুকোজ কম থাকবে, হয়ে গেল? তাহলে এটা হচ্ছে স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস। এখান থেকে আবার সেই প্রশ্নগুলো আসতে পারে। কি প্রশ্ন? কিডনি মলিকুলের নাম বলো, কোন কিডনি মলিকুল মাপতে পারি, কোনটা পারি না, কোনটা ভোলাটাইল, হ্যানা ত্যানা এইসব। এইবার আমরা চলে যাচ্ছি এইটাই, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট তোমাদের নিশ্চয়ই পড়ানো হচ্ছে আগেও। এবার এইখানে 3টে জিনিস দেওয়া হয়েছে, পিপি, ফাস্টিং আর HbA1c। ঠিক আছে, পিপি, ফাস্টিং আর HbA1c। এর থেকে প্রমাণ হচ্ছে যে ভদ্রলোক যিনি এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তার ডায়াবেটিস নেই, সে নর্মাল। এই টেস্টটা করার জন্য আমরা যে টেস্টটা করেছি সেটা হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট। এই গ্লুকোজ টলারেন্স টেস্ট দুভাবে করা যায়, 1 ওরালি আর 2 আইভি। ওরাল কাজে করা হয় যে গিলে খেতে পারে, ওরাল আইভি কাজে করা হয় ইন্টারভেনাস গ্লুকোজ টলারেন্স টেস্ট যারা আন্ডার প্যারেন্টাল নিউট্রিশন, প্যারেন্টাল মানে নল দিয়ে খাওয়ানো হচ্ছে, ঠিক আছে? সেই জন্য নাকে হতে পারে, ইন্টারভেনাসও হতে পারে, ঠিক আছে? আন্ডার প্যারেন্টাল নিউট্রিশন মানে ইন্টারভেনাসই খাওয়াচ্ছে তো, বেগুস আর কি। এইবার আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করবো। মোস্টলি কাদের করা হয়? টু ডিটেক্ট রেনাল গ্লাইকোসুরিয়া, টু ডিটেক্ট এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া, টু ডিটেক্ট
প্রেগনেন্সি লিঙ্কড ডায়াবেটিস, ঠিক আছে? প্রেগনেন্সি যে ডায়াবেটিস হয় নর্মাল সেটাকে রিয়েট করা যাবে। কি টেস্টটা করা হয়? টেস্টে অনেক নিয়ম আছে। সবচেয়ে পুরনো ক্লাসিক্যাল গ্লুকোজ টলারেন্স টেস্টের নিয়ম হচ্ছে 5খানা স্যাম্পেল নেওয়া, ফাস্টিং, এবং তারপরে 8 ঘন্টা অন্তর অন্তর আপ টু 2 আওয়ার্স। ঠিক আছে? তো নর্মাল ক্লাসিক্যাল জিটিটি নাম্বার অফ স্যাম্পেলস 5, দেখ ক্লাসিক্যাল জিটিটি নাম্বার অফ স্যাম্পেলস, ব্লাড স্যাম্পেলস 5, ঠিক আছে? ফাস্টিং, then half an hour interval 4 times. Urine sample, fasting, then half an hour interval 4 times. হলো? ব্লাডও নেব, ইউরিনও নেব। হলো? এবার হচ্ছে এক্সটেন্ডেড জিটিটি আপ টু 3 আওয়ার্স, সেম 8 ঘন্টা অন্তর অন্তর। এবার হচ্ছে কুইক জিটিটি, fasting and 2 hour, blood and urine sample, ঠিক আছে? Then 2 hour GDT, ঠিক আছে? 2 hour GDT কি হবে? fasting 1 hour 2 hour, হলো? প্রত্যেক ক্ষেত্রে ব্লাড স্যাম্পল নেব আর ফর গ্লুকোজ এস্টিমেশন, আর কি নেব? ইউরিন স্যাম্পল নেব, ঠিক আছে? এবার লেখ পেশেন্ট প্রিপারেশন, লেখ পেশেন্ট প্রিপারেশন, লিখ পেশেন্ট প্রিপারেশন, লেখ patient is advised not to consume unusually heavy meal in previous night of test, in previous night of test, মানে বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে এসে পরের দিন গ্লুকোজ টলারেন্স টেস্ট করা যাবে না। করতে পারো, তুমি বিয়ে বাড়ি খুব নমিনাল খাও, কিন্তু আমার বিয়ে বাড়ি খাই না, বিনা বছর পাই তো, হ্যাঁ, হাবড়ে মনে খাই। বাড়িতে যে জিনিসটা খাই না, মাছ হয়তো মুখে দিই না, ওখানে গিয়ে মাছ 4টা বসে খাই, তখন ফ্রিতে পাচ্ছি, 500 টাকার গিফট দিয়ে 5000 টাকা খেয়ে আসতে হবে, তাই তো? ভুলে যাই যে ক্ষতিটা কার হচ্ছে, আমার। ওই ক্ষতিটা 5000 টাকা সারবে না, ওই ক্ষতিটা 5000 টাকা সারবে না। হলো? তাহলে আনুষ্ঠানিক 1 নম্বর গেল। 2 নম্বর কি? কোথায় গেল বাবা? 2 নম্বর কি? glucose uptake, glucose dose, right? Glucose dose 1 gram per kg body weight not to exceed 70 grams if anhydrous glucose is taken. Anhydrous glucose is taken. Anhydrous, anhydrous glucose is taken. anhydrous glucose মানে খালি গ্লুকোজ, আর কিছু নেই, ঠিক আছে? তাহলে গ্লুকোজ কি থাকে? গ্লুকোজ 6H2O বা 1H2O থাকে। যদি 1H2O হয় তাহলে এই ভ্যালুটা দাঁড়াবে কত? 82.5। যদি 6H2O হয় তাহলে 3 যে ভাগ ক্যালকুলেট করতে হবে। এই গ্লুকনটি যদি পাই খাস তোরা, ওখানে গ্লুকোজ মনোহাইড্রেট থাকে, তাহলে 70 গ্রামকে 70 কিলো 70 কেজি ওজন পর্যন্ত 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, তাহলে যদি 72 হয় তাহলে কত দেবো? 70। তাহলে যদি 120 কেজি ওজন হয় তাহলে কত দেবো? 70 গ্রাম। কিন্তু অ্যানাইড্রাস গ্লুকোজ, যদি গ্লুকোজের জল বাড়ে গ্লুকোজের পরিমাণও বাড়বে। হলো? যদি বাচ্চা হয়, লেখ পিডিয়াট্রিক বা চিলড্রেন, লেখ পিডিয়াট্রিক না, চিলড্রেন 1.7 গ্রাম পার কেজি বডি ওয়েট।
ওটা হচ্ছে 1 গ্রাম, এটা 1/7 গ্রাম। ঠিক আছে, হলো? তাহলে আপ টু 70 ম্যাক্সিমাম। যদি কারো ওজন 55 কেজি হয় অ্যাডাল্ট, তাহলে কত দেবো? 55 গ্রাম। ঠিক আছে, কিন্তু কারো ওজন যদি 75 হয় তাহলে কত দেবো? 70। 120 হলেও 70 হলো। আচ্ছা, এইবার ইউরিনে কি টেস্ট করবো আমরা? আচ্ছা, এটা কতটা যেতে হবে? গ্লুকোজ শুড বি টেকেন, পয়েন্ট লাইন লেখ, গ্লুকোজ শুড বি টেকেন উইথ 1 গ্লাস অফ ওয়াটার, মানে 250 ml অফ ওয়াটার। টাইম, ডিউরেশন অফ কনজাম্পশন লেখ, তারপর লেখ ডিউরেশন অফ কনজাম্পশন, কতক্ষণ ধরে খাবে? 15 মিনিট। 15 মিনিটের মধ্যে খেতে হবে। ঠিক আছে, উইদিন 15 মিনিটস ওকে কনজিউম করতে হবে। During the full span of experiment, he can take a glass or 2 of water. 1 গ্লাস জল খেতে পারে, মানে আরো 250 ml জল সে খেতে পারে, জল তেষ্টা পেল, তাই না? বাট বেশি খাবে না, খুব বেশি জল খাবে না, 1 লিটার জল খেয়ে না তা না। ঠিক আছে, তাহলে হলো, বোঝা গেল? যদি পেশেন্ট বমি করে ফেলে কোনো সময়, শুধু রিটেস্টেড, পরের দিন এসে আবার আর হবে। আচ্ছা, এবার লিমিটেশন দেখলে কন্ট্রাইন্ডিকেটেড মানে কার কার ক্ষেত্রে করা যাবে না। ডায়াবেটিক পেশেন্ট, মানে নোন ডায়াবেটিক পেশেন্ট। ঠিক আছে, এই গেল। তাহলে গ্লুকোজ টলারেন্স টেস্টে এগুলি পড়বি। ঠিক আছে, এক হচ্ছে প্রিপারেশন অফ পেশেন্ট, 2 নম্বর ডোজ, 3 নম্বর ডিউরেশন অফ কনজাম্পশন, আর 4 নম্বর হচ্ছে পোস্ট কনজাম্পশন কি করবো। তাহলে আমরা কি কিভাবে করতে পারি? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, নর্মাল ক্লাসিক্যাল গ্লুকোজ টলারেন্স কি করবো? 5খানা স্যাম্পেল হবে, ফাস্টিং, দেন হাফ এন আওয়ারলি, 4টে, বোথ ব্লাড অ্যান্ড ইউরিন। কুইক জিডিটি হলে ফাস্টিং 2 আওয়ার, 2 আওয়ার জিডিটি হলে 1 আওয়ার 2 আওয়ার লিখে দেবে। সাধারণত যদি প্র্যাকটিশনার যে থাকে সে লিখে দেয় যে 1 আওয়ার 2 আওয়ার স্যাম্পেল নেবে। ঠিক আছে, করে দিল। আচ্ছা, এক্সট্রা জিডি মানে আপ টু 3 আওয়ার্স ইট ক্যান বি এক্সটেন্ডেড।